বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল কিউরিসিটি উইথ সুনয়। আজ আমরা আলোচনা করতে চলেছি মাধ্যমিক ইতিহাসের প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা, আইডিয়া অফ হিস্ট্রি সম্পর্কে। এবং ইতিহাসের ধারণার এই বিষয় অধ্যায় থেকে আমরা আজকে আলোচনা করব আধুনিক ইতিহাস চর্চার বৈশিষ্ট্য, অর্থাৎ নতুন সামাজিক ইতিহাস চর্চা। তো বন্ধুরা, চলো দেরি না করে শুরু করা যাক। শুরু করার আগেই প্রথমে যে প্রশ্নটি আমি বলবো, ইতিহাস বলতে কি বোঝো? দেখো, ছোটবেলায় যখন আমাদের শিক্ষকরা আমাদের জিজ্ঞেস করতো যে ইতিহাস মানে কি, আমরা এক কথায় সহজ কথায় বলে ফেলতাম ইতিহাস মানে অতীত যুগের কাহিনী, গল্প, অর্থাৎ যে এখানে রাজায় রাজায় যুদ্ধ, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে, সেটা ইতিহাস। তো ইতিহাসের দীর্ঘদিন ধরে একটা এই সহজ কনসেপ্ট কিন্তু সাধারণ মানুষের মধ্যে ছিল। কিন্তু বর্তমান যে আধুনিক ইতিহাস চর্চা, যেটাকে বলা হচ্ছে নতুন সামাজিক ইতিহাস, এখন সম্পূর্ণ বদলে গেছে। তাহলে নতুন সামাজিক ইতিহাসটা কি? একটা সময় ছিল যখন মনে করা হতো ইতিহাস মানে কেবল রাজায় রাজায় যুদ্ধ, কিন্তু বর্তমানে এই ইতিহাসের এই ধারণা সম্পূর্ণ বদলে গেছে। বর্তমানে ইতিহাস কেবল আর রাজায় রাজায় যুদ্ধের মধ্যে সীমাবদ্ধ নেই। বর্তমান আধুনিক নতুন সামাজিক ইতিহাস মানব জীবনের সমস্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করে। সামাজিক জীবনে যে সমস্ত বিষয় মানুষের সঙ্গে রিলেটেড, সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আধুনিক ইতিহাস আলোচনা করে। যেমন মানুষের খাবার দাবার, মানুষের পোশাক পরিচ্ছদ, শিল্প, নাচ, গান, সংস্কৃতি, যুদ্ধ, খেলাধুলা। তাই বর্তমান ইতিহাস চর্চা কিন্তু হয়ে উঠেছে আধুনিকতা পূর্ণ, চিত্তাকর্ষক। বর্তমান ইতিহাসের এই যে নতুন সামাজিক ইতিহাস চর্চা, তাই কেবল আর রাজায় রাজায় যুদ্ধের মধ্যে আর সীমাবদ্ধ নেই। এখন মানব জীবনের সর্বস্তরে যে সমস্ত ঘটনা ঘটে গেছে, আমরা সেগুলো নিয়েও কিন্তু আধুনিক ইতিহাস তথা নতুন সামাজিক ইতিহাসে আলোচনা করে থাকি। ফলে নতুন সামাজিক ইতিহাস চর্চা বৈচিত্র্যময় হয়ে উঠেছে। এখন আমরা আলোচনা করব যে নতুন এই সামাজিক ইতিহাস বা আধুনিক ইতিহাস চর্চার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো কী ছিল, বা এটা কিভাবে বৈচিত্র্যময় হয়ে উঠেছে। তো বন্ধুরা, চলো জেনে নিই। তো বন্ধুরা, আলোচনা করি আজ নতুন সামাজিক ইতিহাস সম্পর্কে। এখন নতুন সামাজিক ইতিহাস বলতে কি বোঝায়? দেখো, নতুন সামাজিক ইতিহাস মানে এখানে একটি দেশ বা জাতির সামগ্রিক জীবন চর্চাকে কিন্তু বোঝায়, যেখানে কেবলমাত্র রাজায় রাজায় যুদ্ধ নয়, সাধারণ মানুষের কাজকর্ম, সাধারণ মানুষের জীবনযাত্রা, খেলাধুলা, পোশাক পরিচ্ছদ, শিল্প, সংস্কৃতি, গান বাজনা, স্থাপত্য, ভাস্কর্য ইত্যাদি মানুষের জীবনের সঙ্গে যুক্ত বা রিলেটেড সমস্ত বিষয় নিয়ে যেখানে আলোচনা করা হয়, ইতিহাসের সেই ধারা বা ইতিহাসের সেই চর্চাকে বলা হয় নতুন সামাজিক ইতিহাস চর্চা। এখন প্রশ্ন হলো, এই নতুন সামাজিক ইতিহাস চর্চার সূচনা কবে থেকে হয়? তো দেখো, নতুন সামাজিক ইতিহাস চর্চার আলোচনা কিন্তু শুরু হয়েছিল 1960 থেকে 1970-এর দশক। 1960 এবং 70-এর দশক থেকেই এই নতুন সামাজিক ইতিহাস চর্চা আলোচনা শুরু হয়। এর আগে যে গতানুগতিক ইতিহাস ছিল, গতানুগতিক ইতিহাস চর্চায় সেখানে কেবল উচ্চবিত্ত মানুষদের, সমাজের উচ্চ বর্ণের মানুষদের ইতিহাস কিন্তু আলোচিত হতো। কিন্তু 1960 এবং 70-এর দশকে ইতিহাস চর্চায় একটা নতুন দিগন্তের উন্মেষ ঘটে, একটা নতুন দিক শুরু হয়। সেটা কি? নতুন সামাজিক ইতিহাস চর্চা বা নতুন আধুনিক ইতিহাস চর্চা। এখন এই নতুন আধুনিক ইতিহাস চর্চার প্রধান বৈশিষ্ট্য কি?
এই নতুন সামাজিক ইতিহাস চর্চার প্রধান বৈশিষ্ট্য হলো নিম্ন বর্গের ইতিহাস চর্চা। নিম্নবর্গের ইতিহাস চর্চাটা কি? দেখো, নিম্নবর্গের ইতিহাস বলতে সকল স্তরের মানুষের আলোচনা কিন্তু এখানে করা হয়ে থাকে। এখন নিম্নবর্গের ইতিহাস চর্চাটা কি, চলো এটা জেনে নিই। দেখো, পুরনো ইতিহাস চর্চায় কেবল আমরা কি দেখেছিলাম, সমাজের উচ্চ শ্রেণীর মানুষদের কর্মকাণ্ড আলোচিত হতো। সেখানে সমাজের সাধারণ খেটে খাওয়া প্রান্তিক শ্রেণীর মানুষ অর্থাৎ শ্রমিক, কৃষক, এদের কথা কিন্তু আলোচনা হতো না, এদের কোনো স্থান ছিল না। এখন একটা আন্দোলনে কেবল কি উচ্চবিত্ত শ্রেণী বা যারা নেতৃত্ব দেয় নেতা, তাদেরই কি ভূমিকা থাকে? সাধারণ মানুষের কি কোনো ভূমিকা থাকে না, অবদান থাকে না? বিভিন্ন আন্দোলনে ভারতবর্ষ কেন পৃথিবীর ইতিহাসে যে কোনো দেশের ইতিহাস যদি আমরা আলোচনা করি, সেখানে সাধারণ খেটে খাওয়া মানুষকে বাদ দিয়ে কোনো ইতিহাস রচিত হয় না। তো সেক্ষেত্রে এই নিম্ন বর্গের ইতিহাস কিন্তু যেমন উচ্চবর্গের মানুষদের নিয়েও আলোচনা করে, পাশাপাশি সমাজের প্রান্তিক শ্রেণী, খেটে খাওয়া, কৃষক, দিনমজুর, শ্রমিক, তাদের নিয়েও কিন্তু আলোচনা করে। তাই বর্তমানে সমাজের এই যে সকল স্তরের মানুষের, বিশেষ করে নিম্ন শ্রেণীর মানুষের নিয়ে যে ইতিহাস চর্চা শুরু হয়েছে, সেটাকে বলা হয় নিম্নবর্গীয় ইতিহাস চর্চা। এখন এই নিম্নবর্গের ইতিহাস চর্চার সঙ্গে কারা যুক্ত ছিলেন, কিভাবে এই নিম্নবর্গের ইতিহাস চর্চা শুরু হলো, বা কারা কারা এর সঙ্গে যুক্ত ছিল, সেটা আমরা আলোচনা করব। তো দেখো, নিম্নবর্গের ইতিহাস চর্চা সঙ্গে যুক্ত ব্যক্তিরা। তো দেখো, নিম্নবর্গের ইতিহাস চর্চার সূচনা কোথায় হয়েছিল? নিম্নবর্গের ইতিহাস চর্চার সূচনা হয় ফ্রান্সের বিখ্যাত অ্যানালস নামক পত্রিকা গোষ্ঠীর হাত ধরে 1929 খ্রিস্টাব্দে। এটা একটা বিখ্যাত পত্রিকা, ফ্রান্সের অ্যানালস নামক পত্রিকা, যেখানে প্রথম আমরা দেখলাম নিম্নবর্গের ইতিহাস চর্চার সূচনা হয়েছিল। আর এই নিম্নবর্গের ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত কারা ছিলেন? দেখো, এই অ্যানাল গোষ্ঠী বা অ্যানাল পত্রিকা গোষ্ঠীর কয়েকজন উল্লেখযোগ্য ব্যক্তি ছিলেন, যারা এই নিম্ন বর্গের ইতিহাস চর্চাটাকে সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন মার্ক ব্লক, লুসিয়েন ফেবার, ব্রাদল, লাদুরি এবং আরও অনেক ঐতিহাসিক ব্যক্তি, যারা এই নিম্ন বর্গের বা সমাজের এই প্রান্তিক শ্রেণীর মানুষদের নিয়ে ইতিহাসের আলোচনা কিন্তু শুরু করেছিলেন। এখন এই আলোচনা পরবর্তীকালে আমরা কি দেখলাম, যে 1980 সাল নাগাদ ভারত সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে নিম্নবর্গীয় তথা সাবল্টান স্টাডিজ নিয়ে আলোচনা শুরু হয় আর কি। তো ভারত সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এই যে নিম্নবর্গের বা সাবল্টান স্টাডিজ এর আলোচনা কিন্তু শুরু হয়েছিল 1980-র দশক থেকে। এখন একটা কথা কিন্তু মনে রাখতে হবে, যে এই নিম্নবর্গীয় ইতিহাস কথাটির অ্যাকচুয়াল অর্থ কি। অনেকে নিম্নবর্গীয় কথাটির অন্যভাবে ব্যাখ্যা করতে পারে। তো নিম্নবর্গীয় ইতিহাস মানে এই নয় যে সমাজের একদম নিচু শ্রেণীর মানুষ, এরকম নয়। নিম্নবর্গীয় ইতিহাস মানে কিন্তু নিম্নবর্গের ইতিহাস চর্চা নয়। এ কথার অর্থই হলো জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সমাজের নিম্ন স্তরের মানুষ, তাদেরকে ইতিহাস চর্চায় প্রাধান্য দেওয়া, অর্থাৎ খেটে খাওয়া মানুষ, সেটা যে কোনো ধর্মের, যে কোনো বর্ণের, যে কোনো জাতির হতে পারে। এখানে নির্দিষ্ট কোনো ধর্ম নেই, এখানে নির্দিষ্ট কোনো জাতি নেই, এখানে নির্দিষ্ট কোনো বর্ণ নেই। কেবল খেটে খাওয়া সাধারণ মানুষ, শ্রমিক, কৃষক, সেটা দেশ, জাতি, গণ্ডি, সীমানার ঊর্ধ্বে পৃথিবীর যে কোনো প্রান্তের নিম্ন বর্গের মানুষের আলোচনা কিন্তু এখানে হয়। সুতরাং এখানে নিম্ন বর্গের ইতিহাস মানে কোনো ব্যক্তি বা কোনো বর্ণ সম্প্রদায় বিশেষকে কিন্তু বোঝানো হচ্ছে না। সমাজের একেবারে প্রান্তিক অর্থাৎ পিছিয়ে পড়া মানুষদের আলোচনাই হলো নিম্ন বর্গের ইতিহাস চর্চা। এখন দেখো, ভারতে এই যে নতুন সামাজিক ইতিহাস চর্চা, যেটাকে আমরা সাবল্টান স্টাডিজ বলছি বা নতুন সামাজিক ইতিহাস বলছি, এর সূচনা কিভাবে হয় এবং কারা এই ইতিহাস নিয়ে আলোচনা শুরু করেন বা কাদের হাত ধরে মূলত এই ভারতে নতুন সামাজিক ইতিহাস চর্চার সূচনা হয়েছিল। দেখো, ভারতে মূলত এই নতুন সামাজিক ইতিহাস চর্চার সূচনা হয়েছে যাদের হাত ধরে, তাদের মধ্যে গুরুত্বপূর্ণ ব্যক্তি হলেন ডক্টর রণজিৎ গুহ, দীপেশ চক্রবর্তী, সুমিত সরকার, শাহিদ আমিন, গৌতম ভদ্র, পার্থ চ্যাটার্জি প্রমুখ ঐতিহাসিকদের হাত ধরেই মূলত কিন্তু ভারতে এই নতুন সামাজিক ইতিহাস চর্চার সূচনা হয়।
এখন এই নতুন সামাজিক ইতিহাস চর্চার আলোচ্য বিষয়গুলি কি কি? দেখো, এই নতুন সামাজিক ইতিহাস চর্চার আলোচ্য বিষয়গুলি হলো খেলাধুলার ইতিহাস চর্চা, তাছাড়া খাদ্যাভ্যাসের ইতিহাস চর্চা, শিল্প চর্চার ইতিহাস যেমন সঙ্গীত, নাটক, চলচ্চিত্র, এছাড়া মানুষের পোশাক পরিচ্ছদ, স্থাপত্য, ভাস্কর্য, স্থানীয় ইতিহাস, নারীর ইতিহাস, সামরিক ইতিহাস ইত্যাদি ইতিহাসের নানান বিষয় নিয়ে কিন্তু এই নতুন সামাজিক ইতিহাস আলোচনা করে থাকে। এখন প্রশ্ন উঠতে পারে যে খেলার ইতিহাস চর্চার সঙ্গে ইতিহাসের কি সম্পর্ক রয়েছে? অবশ্যই সম্পর্ক রয়েছে। দেখো, খেলা কি করে? একটা দেশ বা জাতিকে কিন্তু ঐক্যবোধ গড়ে তুলতে সাহায্য করে। একটা দেশ বা জাতিকে ঐক্যবদ্ধ করতে খেলাধুলার কিন্তু একটা গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। খাদ্যাভ্যাসের ইতিহাস, প্রাচীন কাল থেকে বহু শাসক আমাদের দেশে এসছে, তারা যেমন এসছে সাথে সাথে তাদের সঙ্গে তাদের নতুন নতুন খাদ্য শৈলী নিয়ে এসছেন, নতুন নতুন খাবার দাবার আমাদের দেশে চালু হয়েছে, আবার আমাদের এখানকার খাবার দাবার অন্য দেশে চালু হয়েছে। ফলে খাদ্যাভ্যাসের ইতিহাস চর্চাও কিন্তু ইতিহাসের একটা আলোচ্য বিষয়। শিল্প চর্চার ইতিহাস, সঙ্গীত, নাটক, চলচ্চিত্র এগুলোও কিন্তু ইতিহাসের একটা অবিচ্ছেদ্য অঙ্গ। যেমন আমি যদি উদাহরণ দিই, আকবরের রাজসভায় যে বিখ্যাত সঙ্গীত শিল্পীরা ছিলেন, তাদের সঙ্গীত, তাদের নাট, তাদের প্রতিভা আমরা কিন্তু বর্তমানে জানতে পারি। ঠিক তেমনই নাটক, দীনবন্ধু মিত্রের নাটক নীলদর্পণ, সেই সময় এই নাটক থেকে আমরা কি জানতে পারি? তৎকালীন ব্রিটিশ নীলকর সাহেবদের অত্যাচারের কাহিনী জানতে পারি। চলচ্চিত্র, এরকম বিভিন্ন চলচ্চিত্র আছে যেগুলো ইতিহাসকে রিপ্রেজেন্ট করে, যেগুলোর মাধ্যমে কিন্তু আমরা ইতিহাসের বহু পুরনো ঘটনাকে জানতে পারি। ফলে এই নতুন সামাজিক ইতিহাস চর্চা কেবল রাজা রাজায় যুদ্ধের মধ্যে কিন্তু সীমাবদ্ধ নেই। এখানে যেমন খেলাধুলার ইতিহাস চর্চা হয়, ঠিক তেমন খাদ্যাভ্যাসের ইতিহাস চর্চা হয়, শিল্প চর্চা হয়, পোশাক পরিচ্ছদ। দেখো, মানুষের পোশাক কিন্তু অনেক কিছুই বর্ণনা করে। নিশ্চয় একজন রাজার পোশাক যা হবে, একজন সাধারণ মানুষের পোশাক তাই হবে না। বা একজন সৈন্যকে আমরা রাস্তা দিয়ে যদি কোনো সেনা যাই, আমরা দেখলাম যে একজন সেনা যাচ্ছে, কিভাবে বুঝতে পারি? তার পোশাক পরিচ্ছদ। ফলে প্রাচীন কালের মানুষরা কি ধরনের পোশাক পরিচ্ছদ ব্যবহার করতো, আগের যুগের আদিম যুগের মানুষরা তাদের পোশাক পরিচ্ছদ কীরকম ছিল, বর্তমানে আমরা এখন যে আধুনিক পোশাক পরছি, ফলে আমরা এই পোশাক পরিচ্ছদের ইতিহাসের মাধ্যমে কিন্তু একটা দেশ বা একটা জাতির সামগ্রিক ইতিহাসও কিন্তু জানতে পারি, তাদের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জানতে পারি। স্থাপত্যের ইতিহাস, আমরা তো শাহজাহানের তাজমহল বানিয়েছি, তো এই যে প্রাচীনকালে যে সমস্ত স্থাপত্য ভাস্কর্য হয়েছে, এগুলোর স্থপতিকারা, এগুলো কোন শৈলী ব্যবহার করা হয়েছে, এগুলো কিভাবে তৈরি করা হয়েছে, এগুলো জানার জন্য কিন্তু আমাদের স্থাপত্যের ইতিহাসকে অবশ্যই আলোচনা করতে হবে। স্থানীয় ইতিহাস চর্চা, একটা সময় ছিল কেবল একটা দেশের সামগ্রিক ইতিহাস আলোচনা করা হতো, সেখানে ছোট ছোট শহর বা প্রান্ত বা প্রান্তিক ইতিহাস, অলিগলির ইতিহাস কিন্তু বাদ চলে যেত। কিন্তু বর্তমান ইতিহাসের পুঙ্খানুপুঙ্খ আলোচনা এবং বিশ্লেষণ করে স্থানীয় ইতিহাসকেও কিন্তু জাতীয় স্তরে এবং জাতীয় ইতিহাসটাকে কিন্তু আন্তর্জাতিক স্তরে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। যেমন ধরো, কাশ্মীরের ইতিহাস সম্পর্কে অবশ্যই জানতে গেলে আমাদের কলহনের রাজতরঙ্গিনী একটা গুরুত্বপূর্ণ উপাদান। আবার ঠিক বর্ধমানের গোপাল ভাঁড়ের যে বাড়ি, কৃষ্ণচন্দ্রের যে ইতিহাস, সেগুলোও আমাদের জানতে গেলে কিন্তু আমাদের এই স্থানীয় ইতিহাসের উপর গুরুত্ব আরোপ করতে হবে। ফলে স্থানীয় ইতিহাসকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস এবং জাতীয় ইতিহাসকে বাদ দিয়ে কখনো আন্তর্জাতিক ইতিহাসকে আমরা ভালো করে বুঝতে পারবো না। তাই জাতীয় ইতিহাসকে ভালো করে বুঝতে হলে, আন্তর্জাতিক ইতিহাসকে ভালো করে বুঝতে হলে আমাদের স্থানীয় ইতিহাস চর্চার উপর গুরুত্ব আরোপ করতে হবে। আর এই নতুন সামাজিক ইতিহাস কিন্তু এই স্থানীয় ইতিহাস চর্চাকেও গুরুত্ব দেয়। নেক্সট, নতুন সামাজিক ইতিহাসের আলোচ্য বিষয়ের মধ্যে পড়ে নারীর ইতিহাস চর্চা। দেখো, একটা সময়ে আমাদের ভারতবর্ষ কেন পৃথিবীর ইতিহাস পুরুষতান্ত্রিক সমাজ দ্বারা চালিত হয়ে আসছে। ফলে সেখানে সমাজে যতই ঐতিহাসিক চরিত্র আমরা খালি পেয়ে থাকি না কেন, সেখানে পুরুষ চরিত্রই বেশি। আলেকজান্ডার থেকে শুরু করে, নেপোলিয়ান থেকে শুরু করে হিটলার। কিন্তু সমাজে যে নারীদের যুগে যুগে যে মহিষী নারীরা এসছেন, যুগে যুগে যে বীরাঙ্গনা নারীদের আবির্ভাব হয়েছে, তাদের ইতিহাসকে আমরা কিন্তু ভুলে গেলে পারবো না। নারীর ইতিহাস আমাদের সমাজ ব্যবস্থাকে রিপ্রেজেন্ট করে। নারীর ইতিহাস বাদ দিয়ে কোনো সমাজ কিন্তু এগিয়ে চলতে পারে না। প্রাচীন কাল থেকে সেই ক্লিওপেট্রা, সুলতান রাজিয়া, রানী লক্ষ্মীবাইয়ের মতো মহিষী, মাতঙ্গিনী হাজরার মতো মহিষী নারীরা রয়েছেন, যারা ইতিহাস চর্চাকে কিন্তু গুরুত্বপূর্ণভাবে সাধারণ মানুষের কাছে রিপ্রেজেন্ট করেছে। ইতিহাসে এদের অবদান অনস্বীকার্য। ফলে এই সমস্ত নারীদের নিয়েও কিন্তু বর্তমানে ইতিহাস রচনা হয়। নারীদের সংগ্রাম, নারীদের উঠে আসার কাহিনী, নারীদের
স্বাধীনতা আন্দোলনে নারীদের অবদান, এগুলো বর্তমান নতুন সামাজিক ইতিহাস চর্চায় আলোচিত হয় এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো নারীর ইতিহাস চর্চা। এছাড়া সামরিক ইতিহাস চর্চা, কিভাবে আমরা আধুনিক সামরিক যুদ্ধ কৌশল ব্যবহার করছি, প্রাচীনকালের কী ধরনের যুদ্ধ হতো, প্রাচীনকালের যুদ্ধ অস্ত্রগুলো কী ছিল, কিভাবে ঘোড়ার ব্যবহার শুরু হয়, কিভাবে গুলি বন্দুক কামানের ব্যবহার শুরু হয়, এই সমস্ত বিষয় জানতে গেলে অবশ্যই কিন্তু আমাদের সামরিক ইতিহাস চর্চার উপর গুরুত্ব আরোপ করতে হবে। তো বন্ধুরা, নতুন এই যে সামাজিক ইতিহাস আমাদের যে আলোচ্য বিষয়, এই নতুন সামাজিক ইতিহাসে আমরা পরিশেষে বলতে পারি যে বিষয় কিন্তু অনেক। নতুন সামাজিক ইতিহাস তাই জীবনের সর্বস্তরে বিষয় নিয়ে আলোচনা করে। মানব সমাজের অবিচ্ছেদ্য অঙ্গ ইতিহাস, এবং এই ইতিহাসের এমন কোনো বিষয় নেই যা নতুন সামাজিক ইতিহাসে আলোচনা হয় না। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী ভিডিওতে। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই, সবাই ভীষণ ভালো থেকো।